বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্সের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদের পর তোমাদের সাথে প্রথম আমার ক্লাস। তোমরা এতদিন অন্যান্য বিষয়ে ক্লাস করেছো, অন্যান্য ডিপার্টমেন্টের ক্লাস করেছো। অর্থনীতির ক্লাস এই আজকে থেকে শুরু হচ্ছে। তো তোমরা এতদিন ক্লাস করছো কিনা, সবার ক্লাস, সব ম্যাডামদের স্যারদের ক্লাস দেখছো কিনা জানি না, নিশ্চয়ই দেখে থাকবে এবং ফলো করে থাকবে। তো রেগুলার তোমরা অর্থনীতির ক্লাসটা দেখবে। এখন রেগুলার ক্লাস হচ্ছে আমার দেবনাথ স্যারের। এই ক্লাসগুলো সবাই ফলো করবে এবং সে অনুসারে ক্লাস করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? করোনা ভাইরাসের সময় নিশ্চয়ই তোমরা খুব ঘরে থাকো, কোথাও বের হচ্ছ না এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছো। তোমরা সবসময় ঘরে থাকবে, পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে। পড়াশোনা না করলে তোমাদের রেজাল্ট খারাপ হবে। সুতরাং তোমরা পড়াশোনার দিকে মনোযোগী হও। অনলাইন ক্লাসে প্রত্যেক বিষয় ক্লাস সম্পর্কে তোমরা জানো এবং বোঝার চেষ্টা করো। অর্থনীতি বিষয় নিয়ে তোমাদের আগে কিছু ক্লাস করিয়েছি, যদিও তোমরা সবাই ছিলে না, ক্লাসে ছিলে না, ঠিক মতো তোমরা পড়াশোনা করতে পারো নাই। তো আমি ক্লাস করাচ্ছি আজকে তোমাদের অর্থনীতির, সামষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি। ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং মেয়েদের স্টুডেন্টদের, তোমাদের দুই গ্রুপের স্টুডেন্টদের জন্যই একই সিলেবাস এবং একই পড়া। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শুরু করি পড়াশোনার ব্যাপার নিয়ে। আজকে সেকেন্ড অধ্যায়ের তোমাদের মূল টপিকসটা হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাপ। অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাপ তোমাদের আজকে পড়াবো। অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাপ করাতে গেলে আমাদের জাতীয় আয় চলে আসবে, অর্থাৎ ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল প্রোডাক্টিভ বা ইনকাম। এই জাতীয় আয় সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাপ করতে গেলে জাতীয় আয়ের গুরুত্ব অপরিসীম। আমরা জানি, তাহলে আমাদের কি করতে হবে? জাতীয় আয় কাকে বলে আগে বুঝতে হবে। জাতীয় আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে কোনো এক বছরে বৈধভাবে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক সমষ্টিকে জাতীয় আয় বলে। অর্থাৎ সেখানে জাতীয় আয় হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের পরিমাপ করা হয়ে যেতে পারে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের সংজ্ঞা প্রদান করা যেতে পারে। আমরা নর্মালি বলি যে জাতীয় আয় কাকে বলে? একটি নির্দিষ্ট বছরে, সাধারণত এক বছরে একটি দেশে যে সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে, আর্থিক মূল্যের সমষ্টিকে সেই দেশের জাতীয় আয় বলা হয়ে থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়কে পরিমাপ করা যায়। এখন উৎপাদনের দিক থেকে আমরা জাতীয় আয় বলতে বুঝি যে কোনো একটি নির্দিষ্ট বোর্ডে দেখো মেয়েরা, একটি নির্দিষ্ট সময়ে যে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে, তিনটি দৃষ্টিকোণ থেকে আমরা জাতীয় আয় পরিমাপ করতে পারি। একটা হলো উৎপাদনের দৃষ্টিকোণ থেকে, আয়ের দৃষ্টিকোণ থেকে এবং ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, উৎপাদনের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় হচ্ছে, দেখো যে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত সকল পণ্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। একটি নির্দিষ্ট সময় বলতে আমাদের একটি আর্থিক বছর হবে। সে আর্থিক বছর সাধারণত আমরা জানি একটি বছর, একটি নির্দিষ্ট সময় মানে সাধারণত একটি বছর ধরা হয়ে থাকে। তাহলে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত সকল পণ্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পরে আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় কি? দেখো, কোন নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে নিয়োজিত সকল উপকরণের আয়ের সমষ্টিকে জাতীয় আয় বলে। অর্থাৎ এখানে বলছে যে বিভিন্ন উৎপাদন কাজে নিয়োজিত সকল উপকরণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের অনেক আগেই পড়িয়েছি যে
উৎপাদনের উপকরণ হলো চারটি: ভূমি, শ্রম, মূলধন সংগঠন অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অর্গানাইজেশন। তো এই উৎপাদনের চারটি উপকরণের পারিশ্রমিক আছে, অর্থাৎ ওদের প্রত্যেকটা নিজ নিজ পারিশ্রমিককে উৎপাদনের আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় বলা হয়ে থাকে। যেমন দেখো, যেমন জাতীয় আয়, এখানে আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি y is equal to r rent plus ওয়াজেস মজুরি, শ্রমিকের মজুরি প্লাস ইন্টারেস্ট, আর হলো সুদ প্লাস মুনাফা পাই। এইটাকে আমরা অর্থনীতির ভাষায় কি বলি? এটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ হতে জাতীয় আয় ব্যাখ্যা। অর্থাৎ এখানে আয় হচ্ছে, আয় মানে আর মানে কি? আর হচ্ছে খাজনা, আয় হচ্ছে খাজনা, আর ডাব্লিউ ওয়েজেস হচ্ছে মজুরি, আর হচ্ছে সুদ, আর পাই মানে হলো মুনাফা। অর্থাৎ ভূমির জন্য খাজনা, শ্রমিকের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, আর পায় হলো মুনাফা, হলো সংগঠনের জন্য। এই সুতরাং আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা জাতীয় আয় বলতে বুঝি যে কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে নিয়োজিত সকল উপকরণের আয়ের সমষ্টিকে জাতীয় আয় বলা হয়ে থাকে। এরপরে দেখো ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে একটি খোলা অর্থনীতিতে সকল প্রকার ভোগ ব্যয় সি, বিনিয়োগ ব্যয় আই, বিনিয়োগ ব্যয় আই ইনভেস্টমেন্ট, আর সরকারি ব্যয় জি, এবং নিট রপ্তানি, এটা এক্স এন, সমষ্টিকে জাতীয় আয় বলে। অর্থাৎ আমরা দেখো জাতীয় আয় ইজ ইকুয়াল টু হচ্ছে কি? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন। এক্স এনটা হচ্ছে এক্স মাইনাস এন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি। এখানে আমদানি থেকে রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার ফলে যা থাকে সেটা জাতীয় আয়ের মধ্যে যোগ হয়। অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়, এই সরকারি ব্যয় তিনটার সাথে যখন রপ্তানি আয়টা যোগ হবে তখন নিট রপ্তানি আয়, এই দুটো থেকে আমরা পাচ্ছি নিট রপ্তানি আয় যখন যোগ হবে তখন সেটাকে বলা হয় কি? ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়। আচ্ছা, জাতীয় আয় পরিমাপের অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাই। জাতীয় আয়ের সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দ্বৈত গণনার সমস্যা, অর্থাৎ ডাবল গণনা যেটা হয়ে থাকে সেটার সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ দ্বৈত গণনা সমস্যা সমাধানের প্রচলিত দুইটি পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে দেখো, জাতীয় আয় মূলত একটি প্রবাহ ধারণা, অর্থাৎ জনগণ বা পরিবার সমূহ এবং ফার্ম সমূহের মধ্যে জাতীয় আয় চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ পরিবারগুলো থেকে ফার্মগুলোতে যায়, পরিবার থেকে কি সৃষ্টি হয়? উৎপাদন উপকরণ সৃষ্টি হয়, শ্রমিক পাওয়া যায়, শ্রম থেকে মজুরি, সুদ আসে, তারপরে সংগঠকের মুনাফা আসে। এগুলো যখন ফার্মে যায়, ফার্ম উৎপাদিত দ্রব্য উৎপাদন করে, উৎপাদিত দ্রব্য সেই পরিবার থেকে ওগুলো সরবরাহিত হয়ে থাকে। এইভাবে চক্রাকার প্রবাহে চলতে থাকে। এই প্রবাহের একদিকে থাকে আর্থিক প্রবাহ, অন্যদিকে থাকে প্রকৃত প্রবাহ। চক্রাকার প্রবাহে জাতীয় আয়ের আসা যাওয়াকে আবার বলা হয়ে থাকে আগমন এবং নির্গমন ধারণা। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা জাতীয় আয়ে চক্রাকার প্রবাহের মধ্যে আছে এবং জাতীয় আয়ে তিনটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায়। একটা উৎপাদনের দৃষ্টিকোণ থেকে, একটা আয়ের দৃষ্টিকোণ থেকে, আর একটা ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো যে জিএনপি কল্যাণ বৃদ্ধির একটি সূচক হচ্ছে জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। এটা হচ্ছে কল্যাণ বৃদ্ধির একটি সূচক, তবে অবশ্যই একমাত্র সূচক নয়। তাই আমরা বলতে পারি যে এটা জিএনপি বৃদ্ধি পেলেই যে অর্থনৈতিক কল্যাণ বাড়বে এমন কোনো কথা নেই, কারণ
জিএনপি একমাত্র সূচক নয় অর্থনৈতিক উন্নয়ন সাধনের ক্ষেত্রে। সুতরাং দেখা যাচ্ছে যে একটি দেশের জাতীয় আয় পরিমাপের গুরুত্ব খুবই বেশি। এই গুরুত্ব পরিমাপের ক্ষেত্রে দেখা যায় যে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে, বাজেট প্রণয়নে, নীতি নির্ধারণে, সর্বোপরি অর্থনৈতিক সকল প্রকৃত খাতের তথ্য জানতে জাতীয় আয় পরিমাপের বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পড়েছি জাতীয় আয় পরিমাপের কিভাবে পরিমাপের গুরুত্ব আলোচনা করা যায় সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এখন তোমাদের সংজ্ঞাগুলো তোমাদের পড়িয়েছি, এই সংজ্ঞাগুলো তোমরা ভালো করে দেখবে, ভালো করে মুখস্থ করবে, ভালো করে বুঝবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের পড়াবো অর্থনৈতিক সাফল্যের মাপকাঠি। অর্থাৎ এখন আমাদের পরবর্তী টপিক হলো অর্থনৈতিক সাফল্যের মাপকাঠি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে অর্থনৈতিক সাফল্যের মাপকাঠি আমাদের যদি জানতে হয় একটি দেশে, তখন আমাকে উক্ত দেশের কি করতে হবে, জিডিপি জানতে হবে। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট অভ্যন্তরীণ উৎপাদন। যে দেশের জিডিপি যত বেশি, সেই দেশের অর্থনৈতিক উন্নয়নও তত বেশি। সুতরাং এই সাফল্যের মাপকাঠি তথ্য হলে আমাকে জিডিপি সম্পর্কে জানতে হবে। তাহলে জিডিপি কাকে বলে? আমরা জানি যে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট অভ্যন্তরীণ উৎপাদন। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, অর্থাৎ একটি দেশের সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে সকল প্রকার চূড়ান্ত পণ্য এবং সেবা সামগ্রীর বাজার মূল্যের সমষ্টিকে বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট অভ্যন্তরীণ উৎপাদন। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশে যে দেশের অভ্যন্তরে ভৌগোলিক সীমারেখার মধ্যে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চল হতে পারে, কিন্তু দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে সেই দেশের জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে। একটি দেশে এক বছরে মোট ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি থেকে যোগ করে আমরা যা পাই সেটা হচ্ছে জিডিপি। অর্থাৎ একটি দেশের অভ্যন্তরে মোট ভোগ ব্যয়, জনগণের ভোগ ব্যয় সি, যে বিনিয়োগ ব্যয় আয় এবং সরকারি ব্যয় জি, এবং এর সাথে রপ্তানি, নিট রপ্তানি ব্যয়টা যোগ করে, নোট রপ্তানি যোগ করে জিডিপি পাওয়া যায়। অর্থাৎ জিডিপি ইজ ইকুয়াল টু, শিক্ষার্থী কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদের সেই সংখ্যাটা দেখিয়েছি। জিডিপি থেকে আমরা দেখি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন, এক্স মাইনাস এম। জিডিপিকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে একটি দেশের অর্থনৈতিক কৃতিত্বের সাফল্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে জিডিপিকে ব্যবহার করা হয়ে থাকে। এখন দেখো আমরা জিডিপিকে যে কিভাবে সাফল্যের মাপকাঠি হিসেবে আমরা দেখতে পাই সেটা আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে দেখি। যে মনে করি না, যদি একজন অর্থনীতিবিদকে জিজ্ঞেস করা হয় যে মহামন্দার সময় আমেরিকার অর্থনীতি কি ঘটেছিল, আমেরিকার অর্থনীতিতে, তার সর্বোৎকৃষ্ট সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে, একজন বোর্ডে দেখো মেয়েরা, 1929 থেকে 1933 সালের মধ্যে জিডিপি ডলার, এটাকে ডলার বলা হয়, ডলার 104 বিলিয়ন থেকে কমে ডলার 56 বিলিয়ন হয়েছিল। অর্থাৎ 104 থেকে 56 বিলিয়নে কমে গিয়েছিল। তখন আমেরিকার অবস্থা কি হয়েছিল? তখন আমেরিকার অর্থনীতিতে উৎপাদিত পণ্য ও সেবার বাজার মূল্য কমে যায়। এর ফলে কি হয়? উচ্চ বেকারত্ব, অর্থাৎ সেখানে নিয়োগ কমে যায়, এমপ্লয়মেন্ট থাকে না, শেয়ার বাজারে ধস নামে, ব্যাংকিং খাতের দেউলিয়াপনা হয়ে যায়, দাঙ্গা হাঙ্গামা লেগে যায় এবং রাজনৈতিক অস্থিরতা তখন অর্থনীতির মধ্যে এসেছিল। অর্থাৎ যখন মহামন্দা হয় তখন ডলার কমে 104 থেকে কমে যায় 56 বিলিয়নে চলে আসে। তখন অর্থনীতি উৎপাদিত পণ্য ও বাজার মূল্য তখন কমে যায়। কমে যাওয়ার ফলে দেশে বেকারত্ব দেখা দেয়, শেয়ার বাজারে ধস দেখা দেয়, ব্যাংকিং খাতে দেউলিয়াপনা দেখা দেয়, দাঙ্গা হাঙ্গামা লেগে থাকে এবং রাজনৈতিক অস্থিরতা তখন এসেছিল। একইভাবে যদি আমরা দেখি যে একইভাবে যদি হয়, যদি জিজ্ঞাসা করা হয় 1990 দশকে
কি হয়েছিল আমেরিকা কি হয়েছিল 90 অর্থাৎ 1990 দশকে কি হয়েছিল। তখন একজন অর্থনীতিবিদ, সামষ্টিক অর্থনীতিবিদের উত্তর হবে যে আমেরিকার অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রসারতা ঘটেছিল 1990 দশকে। তাহলে 1990-তে ঘটেছিল বেশি অর্থনৈতিক প্রসারতা। 1992 থেকে 2000 সালের মধ্যে প্রকৃত জিডিপি দ্রুত গতিতে বেড়েছে, অর্থাৎ এই সময়ে জিডিপি বেড়েছে 37% হারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো যে তাহলে কি হচ্ছে, যখন এই প্রসারতা, অর্থনৈতিক প্রসারতা বেড়ে হয়েছে 37% হারে বেড়েছে, তখন কি হয়েছে, এরপরে বেকারত্ব হ্রাস পেয়েছে, মুদ্রাস্ফীতি স্থিতিশীল থেকেছে এবং শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এই শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে দুটো অবস্থার কথা বলা হয়েছে। একটা আমেরিকা উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে যখন জিডিপি কমে যাওয়াতে তখন অর্থনৈতিক অবস্থা কি হয়েছে, এবং 1990 সালে জিডিপি বেড়ে যাওয়াতে তখন অর্থনৈতিক অবস্থাটা কি সৃষ্টি হয়েছে সেটা বলা হয়েছে। তাহলে আমরা এই উদাহরণের সাহায্যে সহজে বুঝতে পারছি যে একটি দেশের সাফল্যের মাপকাঠিতে জিডিপির কতটুকু অবদান রয়েছে। এখন দেখো, যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরোক্ত আমরা দুটা উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক পতন মূলত নির্ভর করে জিডিপির উপর। তাই জিডিপিকে একটি অর্থনীতির সাফল্যের বা কৃতিত্বের মাপকাঠি হিসাবে চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখো যে জিডিপি থেকে আমরা কি একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানতে হলে সেই দেশের জিডিপি সম্পর্কে আমাদের জানতে হবে। যে দেশের জিডিপি যত বেশি ভালো উন্নত, সেই দেশের অর্থনৈতিক প্রসারতা অনেক বেশি। আমরা দুটো উদাহরণ থেকে আমরা দেখতে পেলাম যে আমেরিকা মহামন্দার সময় যে অবস্থা সৃষ্টি হয়েছিল, তখন জিডিপি এত কমে গিয়েছিল যে তখন দেশে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে, বেকারত্ব দূর হয়েছে, হ্রাস পেয়েছে, প্রচুর পরিমাণ বেকারত্ব দেখা দিয়েছে, ব্যাংকগুলো দেউলিয়াপনা হয়ে গেছে, রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল। আবার উল্টো দিকে 1990 দশকে যখন অর্থনৈতিক প্রসারতা আসে আমেরিকায়, তখন দেখা যায় 37% হারে জিডিপি অর্থনৈতিক প্রসারতা বাড়াতে সেখানে বেকারত্ব কমে যায়, মুদ্রাস্ফীতি একটা সমতার মধ্যে আসে, স্থিতিশীল অবস্থায় আসে, শেয়ার বাজারের মূল্য বৃদ্ধি পায়। এই সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে এই জিডিপির একটি দেশে পতন বা সাফল্য সবকিছু জিডিপির সাফল্যের উপরেই নির্ভর করছে, কিংবা জিডিপির মাপকাঠির উপরেই নির্ভর করছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখন আমি জাতীয় আয়, মোট জাতীয় আয়, জিএনপি, জিডিপি এগুলো সম্পর্কে ডিটেল আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এখন আলোচনা করতে গিয়ে তোমাদের পুরো সব বিষয়টা জানতে হবে এবং তোমরা সবাই এটা মনোযোগ দিয়ে শুনবে। দেখো, মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিএনপি। আচ্ছা, প্রত্যেক দেশের মানুষ তাদের অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে বিভিন্ন দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করে থাকে। সেটা উৎপাদন করে, সেটা ভোগ করে, বিনিয়োগ করে, সঞ্চয় করে ইত্যাদি করে থাকে। অর্থাৎ একটি নির্দিষ্ট বছরে, সাধারণত এক বছরে একটি দেশের সমস্ত জনগণ তাদের উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বাজার মূল্যে বিক্রি করে যে অর্থ পায় তার যোগফলকে বলা হয়ে থাকে সেই দেশের জাতীয় আয় বা জিএনপি। এখানে দেখো যে অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টির মূল জাতীয় উৎপাদন বলে। এখন আমরা এই জাতীয় উৎপাদন, জাতীয় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় উৎপাদনের সূত্র আমরা একটা দেখব। সূত্র থেকে আমরা বুঝতে পারবো যে মোট জাতীয় উৎপাদন কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে তাকাও, বোর্ডটা দেখো যে ধরি কোনো দেশে উৎপাদিত এন সংখ্যক, এন মানে কি 1 2 3 4 এন, অনেক এন সংখ্যক দ্রব্যের পরিমাণ যথাক্রমে, পরিমাণটা কিউ মানে কোয়ান্টিটি, Q1, Q2, Q3 Qn পর্যন্ত, এবং দ্রব্যগুলির দাম যথাক্রমে P1, P2, P3 Pn। কোন দেশে উৎপাদিত n সংখ্যক দ্রব্যের পরিমাণ এবং n সংখ্যক দ্রব্যের দাম
আমরা পেলাম। পরিমাণ হলো Q1, Q2, Q3 ডট 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 Qn, আর দাম হলো উক্ত দ্রব্যের দাম হলো P1, P2, P3 ডট 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 Pn। তাহলে এখানে আমরা জিএনপিটা কোথায় পাচ্ছি, কত পাচ্ছি দেখো, যে জিএনপি ইজ ইকুয়াল টু P1 Q1, অর্থাৎ Q1 দ্রব্যের দাম P1 আর Q2 প্লাস Q2 দ্রব্যের দাম P2, Q3 দ্রব্যের দাম P3, এগুলি যোগ করে প্লাস ডট 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 Pn Qn। এখানে আমরা সামেশন মানে কি সমষ্টি, মানে সবগুলি যোগ করে সমষ্টি সামেশন i কে 1 ধরা হচ্ছে, এখানে n অসংখ্য, তার pi p qi। এখানে দেখো জিএনপি সমান মোট জাতীয় উৎপাদন, P1 হচ্ছে i সংখ্যক দ্রব্যের বাজার মূল্য, Q1 হচ্ছে i সংখ্যক দ্রব্যের পরিমাণ, আর কি সামেশন হলো সমষ্টির প্রতীক, অর্থাৎ এই প্রত্যেকটা যোগের প্রতীক হচ্ছে সামেশন, অর্থাৎ সমষ্টির প্রতীক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি সূত্রগুলি পড়লাম, সূত্রগুলি একটু ভালো করে বই দেখবে এবং ভালো করে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে জিএনপি কাকে বলে এতক্ষণ পড়লাম, এখন জিএনপি যখন আলোচনা করব তখন কিছু সতর্কতা আছে। জিএনপি হিসাবের সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং সেই সতর্কতা হচ্ছে আমরা দেখি বোর্ডে তাকাই যে সতর্কতাগুলো কি কি বিষয় নিয়ে আলোচনা করতে, কি কি বিষয়ে সতর্কতা থাকতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে যে 1 নাম্বার, জিএনপি একটি নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে। সেটা আমরা জানি, জিএনপি গণনা করা হয় সাধারণত একটি নির্দিষ্ট বছর কিংবা 1 বছরের জন্য, নির্দিষ্ট আর্থিক বছরে 1 বছর, সাধারণত বাজেট যখন পেশ করা হয় 1 বছরের জন্য, সেই 1 বছরে জিএনপি পরিমাপ করতে হবে, গণনা করতে হবে। 2 হচ্ছে শুধুমাত্র চলতি বছরের উৎপাদিত পণ্য ও সেবা কর্ম জিএনপি যুক্ত হবে। চলতি বছর যেহেতু 1 বছর, সেই বছরটাই শুধু চলতি বছরের উৎপাদিত পণ্য সেবা কর্ম জিএনপিতে অন্তর্ভুক্ত করতে হবে। 3 নাম্বার, চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবা কর্মের আর্থিক মূল্য জিএনপিতে যুক্ত হবে। 4, দ্রব্য ও সেবা কর্ম অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত হতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত হতে হবে। 5, বেআইনি কার্যকলাপ থেকে উৎপাদিত পণ্য সেবা জিএনপিতে ধরা যাবে না। 6, উৎপাদিত পণ্য ও সেবার অবশ্যই বাজার মূল্য থাকতে হবে। 7, মূলধনী লাভ লোকসান জিএনপির অন্তর্ভুক্ত হবে না, অর্থাৎ যেখানে ডিপ্রিসিয়েশন কস্টের যে জিনিসগুলো আছে এগুলো জিএনপিতে অন্তর্ভুক্ত করা যাবে না। এখন দেখো এই জিনিসগুলো সতর্কতা অবলম্বন করে জিএনপি হিসাব করতে হবে। প্রিয় ছাত্রীরা শুনো, এখন আমরা জিএনপি বিভিন্ন উপাদানগুলি কি আছে দেখো। জিএনপি কে দুটো দিক থেকে হিসাব করা যায়, একটা হচ্ছে আয়ের দিক থেকে আর একটা হচ্ছে ব্যয়ের দিক থেকে। আয়ের দিক থেকে জিএনপি হলো উৎপাদন কাজে, তোমাদের আগেই বলেছি যে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণগুলো, বিভিন্ন উপকরণে অর্জিত আয়ের সমষ্টি, নিয়োজিত বিভিন্ন উপকরণের অর্জিত আয়ের সমষ্টি হচ্ছে, যোগফলের সমষ্টি হচ্ছে কি জিএনপি। অর্থাৎ আবার রিপিট করছে দেখো, আয়ের দিক থেকে জিএনপি হলো উৎপাদন কাজে নিয়োজিত বিভিন্ন উপকরণের অর্জিত আয়ের যোগফলে হচ্ছে জিএনপি। অর্থাৎ দেখো আয়ের দিক থেকে জিএনপিটা কি মেরা, দেখো জিএনপি ইজ ইকুয়াল টু, আয়ের দিক থেকে আমরা জানি আর প্লাস ডাব্লিউ প্লাস আর প্লাস পা। এখানে আর হচ্ছে কি, আর হচ্ছে খাজনা রেন্ট, আর জি হচ্ছে মজুরি ওয়াজেস, আর হচ্ছে ইন্টারেস্ট সুদ, আর পাই হচ্ছে কি মুনাফা। অর্থাৎ উৎপাদনের 4টা উপকরণ, ভূমির জন্য খাজনা, শ্রমিকের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, আর সংগঠনের জন্য মুনাফা। এইগুলো থেকে অর্জিত আয়ের সমষ্টিকে বলা হয় আয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়। জাতীয় আয়ে কাকে বলে তাকে বলা হয়। আর দেখো এরপরে আসছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে। ব্যয়ের দিক থেকে জিএনপি হলো বিভিন্ন ধরনের ব্যয়ের সমষ্টি, বিভিন্ন ধরনের ব্যয় জনগণ যা ব্যয় করে এইগুলি সমষ্টি হচ্ছে
ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়। সেই ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে আমরা বিভিন্ন খাত ধরতে হবে। 1 খাত বিশিষ্ট আছে, 2 খাত বিশিষ্ট আছে, 3 খাত বিশিষ্ট আছে, 4 খাত বিশিষ্ট আছে। এখন যদি ধরি যে জিএনপি 2 খাত বিশিষ্ট, 2 খাত বিশিষ্ট হচ্ছে হ্যাঁ 2 খাত বিশিষ্ট অর্থনীতি। দেখো 2 খাত বিশিষ্ট অর্থনীতি জিএনপি হচ্ছে অর্থনীতিতে জিএনপি। দেখো কি জিএনপি ইজ ইকুয়াল টু সি প্লাস আর। এখানে শুধু জিএনপি 2 খাত বিশিষ্ট অর্থনীতি, জিএনপি সি অর্থাৎ ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় সমষ্টি হচ্ছে জিএনপি, সেটা 2 খাত বিশিষ্ট। আর 3 খাত বিশিষ্ট কি হয়? 3 খাতে হচ্ছে জিএনপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, আই প্লাস জি। এখানে সরকারি ব্যয়টা এখানে অন্তর্ভুক্ত হবে, ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ ব্যয় প্লাস সরকারি ব্যয়। আর তারপরে হলো 4 খাত বিশিষ্ট অর্থনীতি হচ্ছে 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে কি দেখো জিএনপি ইজ ইকুয়াল টু সি প্লাস, এইটা থাকবে এটার সাথে যোগ হবে শুধু জি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এম। তাহলে আমরা সি জানি ভোগ ব্যয়, আই বিনিয়োগ ব্যয়, জি সরকারি ব্যয়, আর এক্স এমটা কি? এক্স এমটা হলো এক্স মাইনাস এম, অর্থাৎ এখানে এক্স হলো এক্সপোর্ট আর এম হলো ইম্পোর্ট। অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়ার ফলে যে নিট রপ্তানি পাওয়া যায় সেইটাই হলো এক্স এম, সেইটা জিএনপি তে যোগ হবে 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে। তাহলে সে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পেলাম অর্থনীতি জিএনপিতে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে জিএনপি 2 খাত আছে, 3 খাত এবং 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি কি। তাহলে আবার রিপিট করছি, জিএনপি হচ্ছে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে হচ্ছে 2 খাত বিশিষ্ট অর্থনীতিতে হচ্ছে জিএনপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই, 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, আর 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে জিএনপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন। এই হচ্ছে জিএনপি বিভিন্ন উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জিএনপির বৈশিষ্ট্যগুলো পড়ব। এই জিএনপির বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, জিএনপির সংজ্ঞা এবং উপাদানগুলো থেকে আমরা পর্যালোচনা করলে আমরা জিএনপির কতগুলো বৈশিষ্ট্য পাই। এই বৈশিষ্ট্যগুলো কি কি দেখো শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটু দেখো যে কি কি আছে বৈশিষ্ট্য। দেখো 1 নাম্বার, জিএনপি একটি আর্থিক বিষয়। 2, জিএনপি একটি প্রবাহ ধারণা, চলমান ধারণা। 3, জিএনপিতে মূলত ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক লেনদেনের পরিমাণ নির্দেশ করে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পারস্পরিক লেনদেন, দেনা পাওনার হিসাব কিংবা লেনদেনের পরিমাণ নির্দেশ করে। জিএনপির হিসাবে সকল চূড়ান্ত দ্রব্য ও সেবা কর্মের আর্থিক মূল্য ধরা হয়। 5, জিএনপিতে অন্তর্ভুক্ত সকল দ্রব্য ও সেবা কর্ম অর্থনৈতিক কর্মকাণ্ডের ফল। প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা জিএনপি বৈশিষ্ট্যগুলো পড়লাম। বৈশিষ্ট্যগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে জিএনপির বৈশিষ্ট্যগুলো কি, যে জিএনপি একটি আর্থিক বিষয়, এই জিএনপি একটি প্রবাহ দ্বারা জিএনপিতে মূলত ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক লেনদেনের পরিমাণ নির্দেশ করে। জিএনপিতে চূড়ান্ত দ্রব্য সেবা কর্মের আর্থিক মূল্য ধরা হয়, এর ফলে দ্রব্য সেবা কর্ম অর্থনৈতিক কর্মকাণ্ডের ফল জিএনপিতে ধরা যায়। প্রিয় ছাত্রীরা, এখন আমি পড়াবো তোমাদের নিট জাতীয় উৎপাদন। এতক্ষণ আমি পড়িয়েছি মোট জাতীয় উৎপাদন, এখন পড়াবো নিট জাতীয় উৎপাদন, নেট ন্যাশনাল প্রোডাক্ট। দেখো নেট জাতীয় উৎপাদন কাকে বলে? মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী ক্ষয়ক্ষতি প্রচলিত ব্যয় বাদ দেওয়ার ফলে যা থাকে তা হচ্ছে নিট জাতীয় উৎপাদন। অর্থাৎ ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট অথবা সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এইগুলো বাদ দেওয়ার পরে এগুলো হচ্ছে কি কি, যে যেমন
যন্ত্রপাতি, কলকারখানার যন্ত্রপাতি, দালান কোঠা এগুলি যখন মেরামত করা হয়, মূলধনী দ্রব্য সামগ্রী যখন মেরামত করা হয়, এই মেরামতের জন্য যে অর্থ সামগ্রী ব্যয় হয় তাই সেই অর্থ যে জিএনপি থেকে বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে যা থাকবে সেইটাই হচ্ছে এনএনপি বা নিট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন থেকে মোট মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত খরচ বা অপচয় ব্যয়টাই হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দিলে যা পাওয়া যায় তাকে বলা হয় নিট জাতীয় উৎপাদন। সাধারণত উৎপাদন কাজে মূলধনী কিংবা মূলধনী যন্ত্রপাতি ব্যবহার করার ফলে মূলধন ক্ষয়প্রাপ্ত, এইসব যন্ত্রপাতি কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়। এই মূলধনকে পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করার জন্য অথবা উৎপাদন করে তুলতে হলে কিছু অর্থ ব্যয় করতে হয়। এই ধরনের খরচকে বলা হয় মূলধনের ব্যবহারজনিত খরচ বা মূলধনের ব্যবহারজনিত ব্যয় বা ডিপ্রিসিয়েশন কস্ট। অর্থাৎ এই ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে আবার মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্সও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বুঝলাম, মূলধনের নিজ জাতীয় উৎপাদনটা আমরা কি বুঝলাম, যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যেটা, এইটা যখন জিএনপি থেকে বাদ যাবে তখনই সেটাকে বলা হবে এনএনপি বা নিজ জাতীয় উৎপাদন। এখন বন্ধুরা দেখো, বোর্ডের দিকে তাকাও, আমরা দেখি যে জিএনপি তে এনএনপি থেকে আমরা কি পাচ্ছি। এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি থেকে সিসিএ বাদ দিতে হবে অথবা ডিপ্রিসিয়েশন কস্ট বাদ দিতে হবে। সিসিএ হলো ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স, এইটা জিএনপি থেকে বাদ দিলে আমরা পাবো এনএনপি। এই সিসিএটা আমরা পাচ্ছি মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স। এরপরে দেখো একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাচ্ছি। দেখো যে যদি 2015 সালে বাংলাদেশের সকল জনগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার দাম তথা জিএনপি যদি 1 কোটি টাকা হয় এবং উৎপাদনে নিয়োজিত মূলধনের ক্ষয়ক্ষতি বাবদ ব্যয় যদি 5,000 কোটি টাকা হয়, এখানে হলো 1 লক্ষ কোটি টাকা, আর এখানে যদি 5,000 কোটি টাকা হয়ে যায় মূলধনের ক্ষয়ক্ষতি বাবদ খরচ, তাহলে আমাদের এনএনপি পাচ্ছি কি, জিএনপি মাইনাস সিসিএ ইজ ইকুয়াল টু কত, 100 কোটি টাকা থেকে 5,000 কোটি টাকা চলে গেলে হবে 95 কোটি টাকা। এই 95 কোটি টাকাই হচ্ছে এনএনপি। অর্থাৎ জিএনপি থেকে সমস্ত খরচ বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে এনএনপি। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা দেখো যে জিএনপি থেকে আমরা ডিপ্রিসিয়েশন কস্টটা বাদ দিলে যদি এনএনপি পেয়ে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জিএনপি এনএনপি মাধ্যমে আমরা একটি দেশের অর্থনীতির যা বর্তমানে চূড়ান্ত ফলাফলটা জানতে পারি, একটি অর্থনীতির অবস্থাটা কি সেটা আমরা এনএনপি থেকে জানতে পারি। তাহলে আমরা এনএনপি করে জানলাম এনএনপি কাকে বলে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এটা খুব ভালো করে সূত্রগুলি মুখস্থ করবে, তাহলে তোমাদের ভালো করে পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং বুঝতে পারবে। তাহলে আমরা জিএনপি থেকে এনএনপি বাদ দিয়ে আমরা এনএনপি পাচ্ছি, জিএনপি থেকে সিসিএ বাদ দিলে এনএনপি পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যন্ত আজকে আমরা আলোচনা শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকো, তোমরা খুব পড়াশোনা করো, সুন্দর করে পড়াশোনা করো, বাসায় অবশ্যই পড়াশোনা করবে এবং আমি যা আজকে পড়িয়েছি বাসায় বই দেখে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। কেননা ন্যাশনাল ইনকাম যদি তুমি না বুঝো তাহলে নেক্সট টাইম তুমি এগোতে পারবে না। এখানে আরো অনেক টপিকস আছে যেগুলো ন্যাশনাল ইনকামের সাথে খুবই জড়িত। সুতরাং এগুলি খুব ভালো, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এবং ভালো করে পড়লে আশা করি তোমরা বুঝতে পারবে। সবাই খুব ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।